শুরু করি। তাহলে দেখো যে ফার্স্ট অন এই চ্যাপ্টারের জীব প্রযুক্তি চ্যাপ্টার, এই প্রযুক্তি চ্যাপ্টারের প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা কথাবার্তা বলবো, আসলে কোন বিজ্ঞানী কি কি আবিষ্কার করছে সেইটা নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করি। দেখো যে কার্ল এরেকি, উনি হচ্ছে একজন হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী, ঠিক আছে। যে উনি হচ্ছে বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করছে। বায়োটেকনোলজি শব্দটাকে ভাঙলে হচ্ছে আমরা পাই বায়োস আর হচ্ছে কি বলতো লোগোস, ঠিক আছে। যে বায়োস মানে জীবন আর লোগোস মানে হচ্ছে কি জ্ঞান, তাহলে জীবন সম্পর্কিত জ্ঞান আর কি, ঠিক আছে। তো এটাই হচ্ছে বায়োটেকনোলজি। তারপরে দেখো থমাস হান্ট মর্গান, উনি হচ্ছে টটি পটেন্সির কথা বলছে, প্রতিটি সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদ হওয়ার ক্ষমতা রাখে, এটাকেই হচ্ছে টটি পটেন্সির কথা বলছে। আর ক্লাস কিন্তু রেকর্ড থাকবে না, ক্লাস রেকর্ড থাকবে না, সবাই লাইভে ক্লাস শেষ করে যাবা। এরপরে আসো গুটিয়ে ফাবারল্যান্ড, ওনাকে হচ্ছে টিস্যু কালচারের জনক বলা হয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। গুটিয়ে ফাবারল্যান্ড ওনাকে টিস্যু কালচারের জনক বলা হয়। ল্যাডেলবার্গ প্লাজমিড আবিষ্কার করছে, ল্যাডেলবার্গ। তারপরে হচ্ছে তোমার ক্যারি মুলিস, উনি হচ্ছে পিসিআর আবিষ্কার করছে। তারপরে ইনকো পট্রিকাস সুপার রাইস আবিষ্কার করছে, ঠিক আছে। লিন্ডেম্যান তোমার হচ্ছে ইন্টারফেরন আবিষ্কার করছে। ডক্টর এফ স্যাঙ্গার, উনি হচ্ছে কি জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তক। তাহলে আমি যে কয়টা মার্ক করছি এই কয়টা খুব ভালো করে মনে রাখবা, এই কয়টা হচ্ছে লাগবে, ঠিক আছে। যে কয়টা তোমাদের জন্য মার্ক করছে 3, 6 আর 2, 8টা, এই 8জন বিজ্ঞানী হচ্ছে কি কি কথাবার্তা বলছে, তারা কি কি আবিষ্কার করছে এই সম্পর্কে তোমরা হচ্ছে ক্রিস্টাল একটা ক্লিয়ার হচ্ছে ধারণা রাখার চেষ্টা করবা যে 8জন বিজ্ঞানী হচ্ছে কি কি করছে। ওকে, আমরা নেক্সটে চলে যাই। যে জীব প্রযুক্তি, যেটা নিয়ে হচ্ছে আসলে আমরা বলতেছিলাম যে বায়োস আর হচ্ছে কি যে বলতো লোগোস, যেটা নিয়ে হচ্ছে আমরা বলতেছিলাম। তো বায়োটেকনোলজি বা হচ্ছে জীব প্রযুক্তি, তো এর কিছু তোমার শাখা আছে। এই বায়োটেকনোলজি বা হচ্ছে জীব প্রযুক্তির কিছু কি বলতো শাখা আছে, যে শব্দটাকে আমরা ভাঙলে বায়োস আবার হচ্ছে টেকনোলজি কিংবা লোগোস আমরা যেটাই বলি না কেন, যে শুরুর দিকে দেখো যে হচ্ছে আমরা লিখছিলাম যে বায়োস প্লাস হচ্ছে লোগোস টেকনোলজি, এই লজির মধ্যে আবার হচ্ছে কি আছে বলতো লোগোস আছে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে জীবন প্রযুক্তি সম্পর্কে যে হচ্ছে জ্ঞান বা হচ্ছে বিজ্ঞান, এর আসলে কয়টা শাখা, এর বেসিক্যালি 4টা শাখা। একটা দেখো ব্লু বায়োটেকনোলজি, তারপরে হচ্ছে তোমার গ্রিন বায়োটেকনোলজি, তারপরে হচ্ছে তোমার হোয়াইট বায়োটেকনোলজি, আর এরপরে হচ্ছে কি বলতো রেড বায়োটেকনোলজি। তোমাদের বইতে সম্ভবত হচ্ছে রেড আর হোয়াইট একসাথে দেওয়া আছে। তো যাই হোক, দেখো ব্লু বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি, হোয়াইট বায়োটেকনোলজি, রেড বায়োটেকনোলজি। ব্লু মানে কি বলতো নীল। তার মানে দেখো আমরা বলি না যে সমুদ্রের নীল জলরাশি, আমরা তো এইভাবে বলি যে সমুদ্রের কি বলতো নীল জলরাশি, তার মানে ব্লু বায়োটেকনোলজি কোন ক্ষেত্রে প্রয়োগ, সামুদ্রিক ক্ষেত্রে প্রয়োগ। গ্রিন মানে কি সবুজ, কৃষি ক্ষেত্র মানে কি বলতো সবুজ, কৃষি ক্ষেত্র মানে কি সবুজ। তারপরে দেখো হোয়াইট, তারপরে কি বলছি হোয়াইট বায়োটেকনোলজি, এটা শিল্পক্ষেত্রে প্রয়োগ, মদ এবং ভিনেগার তৈরিতে, শিল্পক্ষেত্রে প্রয়োগ মদ এবং কি বলতো ভিনেগার তৈরি। তারপরে কি রেড বায়োটেকনোলজি, রক্তের রং কেমন লাল, তার মানে চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ কোনটা, রেড বায়োটেকনোলজি। এটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ। ওকে, তারপরে চলে যাও টিস্যু কালচার প্রক্রিয়া, সংজ্ঞাটা দেখবা যে টিস্যু কালচারটা আসলে কি, এটা ডেফিনেশনটা হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। এবার দেখো টিস্যু কালচারের কিছু প্রকারভেদ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিস্যু কালচারের প্রকারভেদ গুলা। মেরিস্টেম কালচারের মাধ্যমে কি ভাইরাস মুক্ত চারা, দেখবো পরীক্ষায় প্রচুর আসে যে রোগ মুক্ত চারা, ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা হয় কোনটির মাধ্যমে, মেরিস্টেম কালচারের মাধ্যমে, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে শস্য কালচারের মাধ্যমে ডিপ্লয়েড ক্লোনাল প্রপাগেশন। তারপরে দেখো হচ্ছে ক্যালাস কালচার, সোমাটিক এমব্রায়োজেনেসিস। দেখো 2 ধরনের কোষ থাকে আমাদের দেহে বা উদ্ভিদের দেহে, একটা হচ্ছে সোমাটিক সেল আর একটা গ্যামেটিক সেল। সোমাটিক সেল মানে কি দেহকোষ, আর গ্যামেটিক সেল মানে কি জনন কোষ। তো সোমাটিক সেল দেহকোষ থেকে যদি ভ্রূণ তৈরি হয় সেটাকে আমরা বলবো সোমাটিক এমব্রায়োজেনেসিস। দেহকোষ থেকে কোনো প্রকরণ তৈরি হলে সেটাকে আমরা বলবো সোমাক্লোনাল ভেরিয়েশন। আর যদি জনন কোষ থেকে তৈরি হইতো তাহলে আমরা সেটাকে বলতাম গ্যামেটিক এমব্রায়োজেনেসিস বা গ্যামেটোক্লোনাল ভেরিয়েশন। ওকে, তারপরে দেখো ভ্রূণ কালচারের মাধ্যমে ট্রিপ্লয়েড উদ্ভিদ তৈরি করা হয়,
পরাগরেণু কালচারের মাধ্যমে হোমোজাইগাত জাত সৃষ্টি, হোমোজাইগাত জাত সৃষ্টি। তারপরে দেখো হচ্ছে পরাগধানী কালচার, হ্যাপ্লয়েড উদ্ভিদ। খেয়াল করো, এটা হচ্ছে পরাগরেণু আর এটা হচ্ছে কি পরাগধানী, দুইটা কিন্তু আলাদা। ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা। এটা হচ্ছে পরাগধানী হ্যাপ্লয়েড উদ্ভিদ আর পরাগরেণু এটা হচ্ছে কি হোমোজাইগাস জাত সৃষ্টি। ওকে, এই পর্যন্ত পয়েন্টগুলো হচ্ছে তোমরা মনে রাখার চেষ্টা করবা। এবার আসো টিস্যু কালচারের ধাপ সমূহ। টিস্যু কালচারের আসলে ধাপগুলো কি কি, এত কিছু মনে রাখার দরকার নাই, আমরা পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করি যেগুলো দরকারি। যে দেখো তোমার এই কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি এর কিছু ইনগ্রেডিয়েন্ট লাগে, ভিটামিন, সুক্রোজ, ফাইটোহরমোন। ফাইটোহরমোন মানে কি বলতো, উদ্ভিদের বৃদ্ধি বর্ধক হরমোন। যে হরমোনগুলো উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে তাদেরকে বলা হয় ফাইটোহরমোন। যেমন এটার একটা এক্সাম্পল হচ্ছে অক্সিন, তারপরে হচ্ছে কি বলতো জিব্রেলিন। ঠিক আছে, অক্সিন, জিব্রেলিন এগুলো হচ্ছে কি, এই দুইটা হচ্ছে কি বলতো ফাইটোহরমোন। পিএইচটা কত রাখা উচিত, 5.5 থেকে 5.8। মৌলিক উপাদান সমৃদ্ধ আবাদ মাধ্যমকে কি মিডিয়াম বলা হয়, ব্যাসাল মিডিয়াম বলা হয়। ওকে, তারপরে দেখো হচ্ছে কাচের পাত্রে এক্সপ্ল্যান্ট থেকে অনুচারা। এক্সপ্ল্যান্ট মানে কি, মাতৃ উদ্ভিদ। যে উদ্ভিদটা থেকে আমরা স্যাম্পল নিলাম সেটাকে আমরা বলতেছি এক্সপ্ল্যান্ট বা মাতৃ উদ্ভিদ। আর এখান থেকে যে উদ্ভিদটা তৈরি হয় সেটাকে বলা হয় অনুচারা বা হচ্ছে প্ল্যান্টলেট। সেটাকে কি বলা হয়, অনুচারা বা হচ্ছে প্ল্যান্টলেট। মনে থাকবে, অনুচারা বা হচ্ছে কি বলতো প্ল্যান্টলেট। তারপরে দেখো হচ্ছে এই পয়েন্টটা খেয়াল করো যে তোমার এটা এতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটু মনে রাখো যে এত হচ্ছে লাক্স হচ্ছে আলো, তাপমাত্রা এত, আপেক্ষিক আর্দ্রতা এত। সো এই তিনটা পয়েন্ট ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আর এই যে এই 4 নম্বর পয়েন্টটাও দেখতে পারো, অটোক্লেভ যন্ত্র। এই 4টা পয়েন্ট ভালো করে মনে রাখার চেষ্টা করবা। ক্লাসে আমার ক্লাসগুলোতে সাধারণত নেটেরও সমস্যা পাবা না, সাউন্ডেরও সমস্যা পাবা না। কোনো সমস্যা হলে সেটা তোমার পাশ থেকে হচ্ছে, এটা ধরে নিবা। ঠিক আছে, তোমার পাশ থেকে হচ্ছে তাহলে ধরে নিবা। ওকে, এবার আসো যে টিস্যু কালচারের প্রয়োগ। খেয়াল করো, পরীক্ষায় এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে। পরীক্ষায় এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে। সেটা হচ্ছে যে নিচের কোনটি জীব প্রযুক্তির প্রয়োগ, নিচের কোনটি টিস্যু কালচারের প্রয়োগ। খেয়াল করো, টিস্যু কালচার কিন্তু অন কাইন্ড অফ কি জীব প্রযুক্তি, অন কাইন্ড অফ জীব প্রযুক্তি, বাট এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং নয়। মানে পরীক্ষার প্রশ্নটা এরকম আসে যে নিচের কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জীব প্রযুক্তির প্রয়োগ, নিচের কোনটি টিস্যু কালচারের প্রয়োগ। খেয়াল রাখতে হবে যে কোনটা কোনটার প্রয়োগ। যেমন আমি যদি তোমাকে বলি যে ইনসুলিন তৈরি, এটা কিসের প্রয়োগ বলো তো, টিস্যু কালচার নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং? কমেন্ট করে সবাই জানাও তো, সবাই কমেন্ট করে জানাও তো যে ইনসুলিন তৈরি এটা জীব প্রযুক্তি নাকি টিস্যু কালচার, বলো। ইনসুলিন তৈরি জীব প্রযুক্তি নাকি টিস্যু কালচার, বলো, কমেন্ট করে জানাও সবাই। হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো এইভাবে কিন্তু প্রশ্নটা আসবে, খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এখন দেখো আমরা জীব প্রযুক্তি নিয়ে হচ্ছে সরি আমরা টিস্যু কালচার নিয়ে হচ্ছে পড়তেছি। ঠিক আছে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হ্যাপ্লয়েড উদ্ভিদ কিসের মাধ্যমে তৈরি করা হয়, অ্যান্সার হচ্ছে কি বলতো, টিস্যু কালচার। প্রোটোপ্লাস্টের মিলন ঘটানো হয় কিসের মাধ্যমে, অ্যান্সারটা কি বলতো, টিস্যু কালচার। এই দুইটা পয়েন্ট হচ্ছে আমরা এখান থেকে ভালো করে পড়বো। তোমরা দেখো যে প্রোটোপ্লাস্টমে এই যে আলু এবং টমেটোর প্রোটোপ্লাস্ট ফিউশনের মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি করা হয়েছে, নাম হচ্ছে কি পোম্যাটো, নাম কি পোম্যাটো। তারপরে দেখো পরাগধানু এবং পরাগরেণু এবং পরাগধানী কালচারের মধ্যে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ উদ্ভাবন করা সম্ভব। জিন দেশের গুয়ান 18 এটা অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড ধান। জিনগুয়া 1 এটা অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড ধান। কোয়েসি, সোলানেসি, ব্রাসিকেসি গোত্রের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। কোনো ক্লাস স্লাইড দেওয়া হয় না, ক্লাস নোট পাবা, ওয়েট করো, ক্লাস নোট পাওয়া, ক্লাস নোটও পাবা না আজকে, হচ্ছে নোট পাবা, যাও নোট পাবা, বাট ক্লাস রেকর্ড থাকবে না আর কি, আর স্লাইড তো দেওয়া হয় না। ওকে, এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবা। তারপরে দেখো হচ্ছে তোমার হচ্ছে এই পয়েন্ট গুলো একটু মনে রাখার চেষ্টা করবা। বাংলাদেশে টিস্যু কালচার গবেষণা, এটা ইম্পর্টেন্ট না, জাস্ট একেবারে রিডিং দিবা, সামহাও দিয়ে দিতে পারে যে বাংলাদেশের তো ঠিক আছে, বাংলাদেশের তো যে সামহাও দিয়ে দিতে পারে। এই পর্যন্ত হচ্ছে রিডিং দিবা। ওকে, এই পর্যন্ত সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্টের মাধ্যমে জানা দাও। এই পর্যন্ত তোমরা সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্টের মাধ্যমে জানা দাও, জানা দাও, দ্রুত 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 দ্রুত। এই পর্যন্ত সবাই তোমরা সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্টের মাধ্যমে জানা দাও একটু। ওকে।
ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্টের মাধ্যমে জানায় দাও। ওকে, এবার দেখো তোমাদের উদ্দেশ্যে 1 মিনিট কথা। প্রথম কথা, ভদ্র হবা, অভদ্রের মতো আচরণ করবে না। তোমাদের যখন ক্লাস বন্ধ করা হয়েছে তখন কমেন্ট সেকশনে এসে তোমাদের মধ্যে কিছু অভদ্র আছে, তারা আমাদেরকে জ্ঞান দিছো যে হচ্ছে এখন তো ইনভাইট করানো শেষ, এখন তো ক্লাস বন্ধ করবেন। এই, তোমাদের প্রথম ক্লাসে কন্ডিশন দেওয়া হয়নি? প্রথম ক্লাসে কি কন্ডিশন দেওয়া হয়েছে? ক্লাসে উপস্থিত থাকলে কার্যক্রম চলবে, ক্লাসে উপস্থিত না থাকলে কার্যক্রম চলবে না। এই কথা কেন ভুলে যাও? তোমাদেরকে যেমন ইনভাইট করানো হয়েছে এটাও যেমন একটা কন্ডিশন আমাদের পক্ষ থেকে, সেম ভাবে তোমাদের পক্ষ থেকে একটা কন্ডিশন হচ্ছে ক্লাসে উপস্থিত থাকতে হবে। ক্লাসে উপস্থিত থাকলে কার্যক্রম চলবে, ক্লাসে উপস্থিত না থাকলে কার্যক্রম চলবে না, এটাও তো কন্ডিশন। তাহলে ইনভাইটের প্রসঙ্গ কেন আসে? ইনভাইট যেটা দিছো সেটাও একটা কন্ডিশন, ক্লাসে উপস্থিত থাকলে কার্যক্রম চলবে সেটাও একটা কন্ডিশন। ক্লাসে উপস্থিত থাকবে, আমাদের ক্লাস নিতে কোনো সমস্যা নাই, ক্লাসে উপস্থিত থাকবে ক্লাস চলবে, ক্লাসে উপস্থিত থাকবে ক্লাস চলবে। ও নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 1 আনাও না। না, প্রথম দিন ক্লাসে প্রমিস করো নাই যে ইনশাল্লাহ ক্লাসে উপস্থিত থাকবো, এখন কেন ক্লাসে থাকো না? তোমরা প্রতিশ্রুতি দিয়ে কেন ভাঙো? তোমরা প্রতিশ্রুতি কেন ভাঙো? হোয়াই? কারণ কি? আর হচ্ছে কমেন্টে গিয়ে বদমাশি করো, যে জ্ঞান জাহির করো যে হচ্ছে লাইভ ক্লাস করার চেয়ে রেকর্ড ক্লাস করা ভালো, রেকর্ড ক্লাসের সময় কম লাগে। এই ক্লাস কতক্ষণ হয়? ক্লাস তো অনলি 1 ঘন্টার ক্লাস হয়। 1 ঘন্টার ক্লাস হয়, 1 ঘন্টার ক্লাসে আবার 2x স্পিডে দেখা লাগে? 1 ঘন্টা কি অনেক সময়? 1 ঘন্টার ক্লাস 2x স্পিডে দেখা লাগে? যে সময়টা বাঁচবে ওইটা দিয়ে কি বোয়িং 777 কিনবা নাকি এয়ারবাস কিনবা? কোনটা কিনবা? 1 ঘন্টার ক্লাস থেকে সময় সেভ করে ওই সময় দিয়ে কি বোয়িং 777 কিনো না এয়ারবাস কিনো? কোনটা কেন? নিজেকে শুদ্ধ, একদম ভদ্র হয়ে যাবা। কোনো ধরনের উল্টা পাল্টা আচরণ বায়োলজি ক্লাসে চলবে না। তারপরে আরেকজন কমেন্ট করছো যে অন্য প্ল্যাটফর্মে আরো কম স্টুডেন্ট নিয়েও ক্লাস করে। আরে জাহান নামে যাক, কেউ স্টুডেন্ট না নিয়ে ক্লাস করাক, তাতে আমাদের কি? অন্য প্ল্যাটফর্মে কি করে না করে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা কোনোদিন কোনো ক্লাসে তোমাদেরকে অন্য প্ল্যাটফর্ম নিয়ে কোনো কিছু বলছি? হ্যাঁ, কোনো কিছু বলছি তোমাদের অন্য কোনো প্ল্যাটফর্ম নিয়ে? আমাদের ক্লাসে কোনোদিন কোনো কিছু বলছি? কোনো কিছু বলা হয় নাই। তাহলে অন্য প্ল্যাটফর্মের প্রসঙ্গ কেন আসবে? যে অন্য প্ল্যাটফর্মে এর চেয়ে কম স্টুডেন্ট নিয়ে ক্লাস করে, তারা 2জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করাক বা 2000 স্টুডেন্ট নিয়ে ক্লাস করাক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের যে পলিসি, আমাদের ক্লাস করতে চাইলে আমাদের পলিসি অনুযায়ী চলতে হবে। ইনভাইট করায় নিছেন, এখন ক্লাস বন্ধ করে দিবেন কেন? তোমাদেরকে কন্ডিশন দেওয়া নেই যে ক্লাসে উপস্থিত থাকতে হবে, ক্লাসে উপস্থিত না থাকলে ক্লাস চলবে না, এটাও তো কন্ডিশন। এই কন্ডিশন কেন ভুলে যাও? নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনাও না। না, এগুলো বদমাশি বন্ধ করো, ভালো হয়ে যাও। ঠিক আছে, বদমাশি বন্ধ করো, ভালো হয়ে যাও। ওকে, এবার চলো আমরা হচ্ছে নেক্সট টাইম এই ধরনের কোনো আচরণ যদি আমি দেখি, সব জায়গা থেকে ব্লক করা হবে। নেক্সট টাইম যদি আমি এই ধরনের কোনো আচরণ দেখি তোমাদের, আগে আমি কি কথাগুলো বলছি এগুলো মনোযোগ দিয়ে বুঝবা যে ভাইয়া আসলে কি বললো। ঠিক আছে, ভাইয়া আসলে কি বলছে এটা মনোযোগ দিয়ে বুঝবা, বোঝার পর তারপরে কথা বলতে আসবা। ওকে, এবার দেখো এই টপিক্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং টপিক্সটা। আসলে দেখো, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যখন কোনো জীবের পরিবর্তন আনা হয়, সেই জীবটাকে আমরা জিইও বলতে পারি, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম বলতে পারি, জিএমও বলতে পারি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলতে পারি, এলএমও বলতে পারি, লিভিং মডিফাইড অর্গানিজম হচ্ছে আমরা বলতে পারি। এই নামগুলো আমরা দিতে পারি। এটা পরীক্ষা অনেক সময় আসে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃত এদেরকে আসলে কি কি বলা যায়। ওকে, এবার দেখো ধাপগুলো কি কি। ধাপ পড়ার দরকার নাই, জাস্ট এখান থেকে আমরা 2-3টা পয়েন্ট করব। দুইটা বোঝানোরও অনেক কিছু আছে, কিন্তু এখন বোঝার সময় নেই। জাস্ট 2-3টা পয়েন্ট কি সেটা আমরা জানার চেষ্টা করি। যে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা প্লাজমিডটাকে কাটা হয়। প্লাজমিডটাকে কাটা হচ্ছে কোন এনজাইম দ্বারা? রেস্ট্রিকশন এনজাইম দ্বারা হচ্ছে প্লাজমিডটাকে হচ্ছে কাটা হয়। এই কারণে রেস্ট্রিকশন এনজাইমকে বলা হয় বায়োলজিক্যাল নাইফ, আণবিক কাঁচি, বায়োলজিক্যাল নাইফ, আণবিক কাঁচি, মলিকুলার সিজার, এই নামে হচ্ছে ডাকা হয়। কোন এনজাইম দ্বারা জোড়া লাগানো হয়? লাইগেস এনজাইম দ্বারা হচ্ছে জোড়া লাগানো হয়। যে প্লাজমিডটা হচ্ছে তোমার ডিএনএ
ধারণ করে সেই প্লাজমিডটাকে বলা হয় রিকম্বিনেন্ট প্লাজমিড। সেই প্লাজমিডটাকে কি বলা হয়? রিকম্বিনেন্ট প্লাজমিড, রিকম্বিনেন্ট প্লাজমিড। ওকে, তারপরে দেখো যে তোমার পোষক হিসেবে ইউজ করা হয় কে? ইকোলাই। ইকোলাই মানে ইকোলাইয়ের ভিতরে এই প্লাজমিডটাকে ঢুকিয়ে কালচার করা হয়, কালচার করে অসংখ্য হচ্ছে প্রতিলিপি তৈরি করা হয়। তার মানে পোষক হিসেবে ইউজ করা হয় কাকে? ইকোলাইকে। আর যদি বলো স্থানান্তরের কাজে ব্যবহার করা হয় কাকে? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্সকে। স্থানান্তরের কাজে ব্যবহার করা হয় কাকে? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্সকে। আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, দাঁড়াও। এই যে দেখো যে আসলে রেস্ট্রিকশনে কি কি লাগে, খেয়াল করো যে কি কি লাগে। খেয়াল করো যে এনজাইম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম, লাইসোজাইম, পলিমারেস, লাইকেস, অ্যালকালাইন ফসফেটাস। তারপরে দেখো বাহক হিসেবে প্লাজমিড, ভাইরাস, কসমিড, ফাসমিড, কৃত্রিম ক্রোমোজোম, ট্রান্সক্রোজন। আর হচ্ছে পোষক হিসেবে ইকোলাই, ইস্ট, অন্যান্য অণুজীব। এই পয়েন্টটা জানার চেষ্টা করবা যে কোথায় কি হচ্ছে লাগে। এনজাইম, বাহক এবং হচ্ছে কি পোষক। এনজাইম, বাহক আর হচ্ছে কি বলতো পোষক। এই পয়েন্টগুলো জানার চেষ্টা করবা। ক্লাস নিয়ে 1 ঘন্টা, এটা নাকি আবার স্পিড দিয়ে দেখা লাগে। কোন যুগে বাস করি রে ভাই। এবার আসো প্লাজমিডের সাধারণ বৈশিষ্ট্য। দেখো প্লাজমিডের ডেফিনেশনটা হচ্ছে এরকম: ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ কে প্লাজমিড বলে। ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ কে প্লাজমিড বলে। আমরা সাধারণভাবে জানি যে ক্রোমোজোমটা, প্লাজমিডটা বা জিনটা বা ডিএনএটা এগুলো কোথায় অবস্থান করে? ক্রোমোজোমে অবস্থান করে। কিন্তু প্লাজমিড এমন একটা ডিএনএ যেটা হচ্ছে ক্রোমোজোমে অবস্থান করে না, ক্রোমোজোমের বাইরে অবস্থান করে। বলতো প্রকৃত কোষে ক্রোমোজোমের বাইরে কোথায় কোথায় হচ্ছে ডিএনএ অবস্থান করে? কমেন্ট করে জানাও তো, কমেন্ট করে জানাও তো যে প্রকৃত কোষে ক্রোমোজোমের বাইরে কোথায় কোথায় ডিএনএ অবস্থান করে। বলো, প্রকৃত কোষে ক্রোমোজোমের বাইরে কোথায় কোথায় ডিএনএ অবস্থান করে? একটু কমেন্ট করে জানাও। প্রকৃত কোষে ক্রোমোজোমের বাইরে কোথায় কোথায় ডিএনএ অবস্থান করে? ভাইয়া আগের স্লাইডটা স্ক্রিনশট দিয়ে নিবা, স্লাইড যখন ওপেন হবে তখন স্ক্রিনশট দিয়ে নিবা। ওকে, ক্রোমোজোমের বাইরে বলো কোথায় কোথায় হচ্ছে তোমার বৃত্তাকার মানে ডিএনএ অবস্থান করে ক্রোমোজোমের বাইরে? মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট, মনে রাখবা, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। ওকে, এবার চলো আমরা জানার চেষ্টা করি যে প্লাজমিডের ডেফিনেশনটা কি। প্লাজমিড হচ্ছে বৃত্তাকার দ্বিসূত্রক হচ্ছে ডিএনএ। আণবিক ওজনটা মনে রাখবা 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। এটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় প্রতিলিপন করা যায়, ঠিক আছে? তারপরে দেখো কোন কোন প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষ করতে পারে। কোন কোন প্লাজমিডের জিন কিছু বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষ করতে পারে, কোলিসিন, ভিব্রিওসিন, এটা আমরা দেখব। কিছু কিছু প্লাজমিড সেক্স পিলি তৈরি করে। পিলি হচ্ছে ব্যাকটেরিয়ার একটা অংশ যারা কনজুগেশন টিউব তৈরি করে, কনজুগেশন ঘটায়। কনজুগেশন হচ্ছে ব্যাকটেরিয়ার জনন প্রক্রিয়া। তার মানে সেক্স পিলি তৈরি করে কিছু কিছু প্লাজমিড যারা হচ্ছে ব্যাকটেরিয়ার হচ্ছে প্রজননে ভূমিকা পালন করে, ঠিক আছে? তারপরে দেখো প্লাজমিডের প্রকারভেদ। এফ এবং এফ প্রাইম প্লাজমিড, এটা ব্যাকটেরিয়ার দেহে পিলি তৈরি করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর প্লাজমিড, এটা 6টি অ্যান্টিবায়োটিক গুরুত্বপূর্ণ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। আর 6টি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। কোল প্লাজমিড, এরা হচ্ছে তোমার ইকোলাই কোষকে ধ্বংস করে দিতে পারে এবং হচ্ছে ভিব্রিও কলেরা কোষকে ধ্বংস করে দেয়। দেখো লেখা আছে যে ইকোলাই কোষকে ধ্বংস করতে পারে, ভিব্রিওসিন সংবেদনশীল ভিব্রিও কলেরা কোষকে ধ্বংস করে। কোল প্লাজমিড, এই যে একটু আগে আমরা বলছিলাম যে রাসায়নিক বস্তু সংশ্লেষ করতে পারে। তারপরে দেখো ভিরুলেন্স প্লাজমিড, এটা ব্যাকটেরিয়াকে প্যাথোজেনে কনভার্ট করতে পারে। প্যাথোজেন মানে কি? খারাপ জিনিস। ব্যাকটেরিয়াকে সে প্যাথোজেনে, খারাপ দিকে নিয়ে যায়, প্যাথোজেনে কনভার্ট করে দেয়। তারপরে দেখো যে টিআই প্লাজমিড উপস্থিত থাকার কারণে ক্রাউন গল রোগ সৃষ্টি হয়। টিআই প্লাজমিডটা কোন উদ্ভিদে থাকে? দেখো অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স। টিআই প্লাজমিডটা কোন উদ্ভিদে থাকে? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স। টিআই প্লাজমিডটা কোন উদ্ভিদে থাকে? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স। ডিগ্রেডেটিভ প্লাজমিড, এটা অস্বাভাবিক বস্তুকে হজম করে। টলুইন, স্যালিসাইলিক অ্যাসিড এদেরকে হজম করে হচ্ছে ডিগ্রেডেটিভ প্লাজমিড। সো এই পয়েন্টগুলো মনে করবা। তোমরা জানো যে প্লাজমিড 3 প্রকার, কিন্তু প্লাজমিড 3 প্রকার না, প্লাজমিড হচ্ছে 5 প্রকার। প্লাজমিড কয় প্রকার বলতো? 5 প্রকার। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা এখান থেকে। ওকে,
এবার আসো রেস্ট্রিকশন এনজাইম গুলো কি কি, এটাও এবার আসছিল কোন পরীক্ষায় যেন, বাম এইচ অন, হিন্ট ট্রিপল অন, হিন্ট থ্রি যেটা আর কি, ইকো আর অন, হে থ্রি, তারপরে ট্যাগ অন, এগুলো মনে রাখবা, এগুলো হচ্ছে কি বলতো রেস্ট্রিকশন এনজাইম। ওকে, এটা স্ক্রিনশট দিলে দাও, চলে যাব আমরা, ঠিক আছে, স্ক্রিনশট দিলে দাও, আমরা হচ্ছে চলে যাব। ওকে, নেক্সট আসো, এটা হচ্ছে আমরা দেখলাম, এটা হচ্ছে গেল, এটা গেল, এটা গেল, এটা লাগবে না। আচ্ছা, ট্রানজেনিক উদ্ভিদ এবং হচ্ছে মানে কি কি ট্রানজেনিক উদ্ভিদ এই পর্যন্ত তৈরি করছে বিজ্ঞানীরা, দেখো ভুট্টা M37W, এটা ভিটামিন সমৃদ্ধ জাত, এই পয়েন্টটা মনে রাখবা, ঠিক আছে। তারপরে হচ্ছে ইকোলাই, ইনসুলিন উৎপাদনকারী, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো তোমার তোমার হচ্ছে সয়াবিন উচ্চ অ্যালয়েক অ্যাসিড সম্পন্ন, তারপরে হচ্ছে টমেটো বিলম্বে পরিপক্কতা ও ত্বক নমনীয় প্রতিরোধী। এই যে চারটা মার্ক করছি, এই যে পেঁপেটাও মনে রাখতে পারো, যে পাঁচটা মার্ক করছি এই পাঁচটা ভালো করে পড়বা, ঠিক আছে, এই পাঁচটা ভালো করে পড়বা। যে ট্রানজেনিক উদ্ভিদ মানে কি কি ট্রানজেনিক উদ্ভিদ হচ্ছে তৈরি করা হয়েছে যে এই জিন রিকম্বিনেন্ট প্রক্রিয়ায়, ঠিক আছে, এই পাঁচটা পয়েন্ট ভালো করে জানার চেষ্টা করবা। ওকে, এবার আসো কৃষি ও চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ, এটা হচ্ছে বায়োটেকনোলজির প্রয়োগ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে বায়োটেকনোলজির প্রয়োগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজির প্রয়োগ, ঠিক আছে। আর জীব টিস্যু কালচারের প্রয়োগগুলো তো আলাদাভাবে পড়বা। এবার আসো ট্রানজেনিক উদ্ভিদ সৃষ্টিতে, দেখো ট্রানজেনিক উদ্ভিদ সৃষ্টিতে হচ্ছে আগাছা প্রতিরোধী জাত তৈরি করা হয়েছে ব্যাসিলাস থুরেনজেনেসিস নামক মৃত্তিকা, তোমার ব্যাসিলাস থুরেনজেনেসিস নামক ব্যাকটেরিয়া থেকে, এটা 78টা আগাছার মধ্যে 76টা ধ্বংস করতে পারে, এরকম হচ্ছে গ্লাইফোসেট, এই পয়েন্টটা মনে রাখবা। তারপরে দেখো ইনসুলিন, এটা তোমরা সবাই জানো, একটি হরমোন যা অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয়, অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয় কি বলতো ইনসুলিন। ইনসুলিন উৎপাদনকারী জিন হচ্ছে 153টি এবং 11 নং ক্রোমোজোমে এই জিনটা হচ্ছে অবস্থান করে। ইনসুলিন কতটি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত? 51টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, ঠিক আছে। ইলাই লিলি অ্যান্ড কোম্পানি হিমুলিন নামে, এটা হিউমুলিন নামে প্রথম বাজারজাত করছে। আর হচ্ছে বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত মিক্সটার্ট ইনসুলিন ডেনমার্কের নব নর্ডিক্স ঔষধ কোম্পানি কর্তৃক জীব প্রকৌশল প্রক্রিয়ায় উৎপন্ন এবং বাজারজাতকৃত। ওকে, তারপরের পয়েন্টটা আসো, যে দেখো হচ্ছে ইন্টারফেরন, 2-3টা লাইন পড়বা। ইন্টারফেরন প্রতিরক্ষামূলক প্রোটিন, তারপরে হচ্ছে এই 2টা লাইন ভালো করে পড়বা, এই 3টা লাইন, ঠিক আছে। যে দেখো ইন্টারফেরন, এটা এনকে সেল হবে, এনকে সেল, দেখো এই 3টা লাইন ভালো করে পড়বা। প্রতিরক্ষামূলক প্রোটিন, ভাইরাস দ্বারা সংক্রমিত হলে তার প্রতি সাড়া দিয়ে ইন্টারফেরন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, এটা গ্লাইকোপ্রোটিন এক প্রকার। এনকে কোষের ক্ষমতা বৃদ্ধি ও বংশবৃদ্ধির মাধ্যমে ক্যান্সার কোষের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে, ইন্টারফেরন বেটাফেরন নামেও পরিচিত, এই পয়েন্টটা হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। ওকে ওকে, এবার দেখো যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা ক্লোভার ঘাসে স্থানান্তর করা হয়েছে। ক্লোভার ঘাসে স্থানান্তর করার কারণে ভেড়ার লোম হচ্ছে উন্নত মানের হচ্ছে। ক্লোভার ঘাসের হচ্ছে 51 তোমার হচ্ছে এই ক্লোভার ঘাসে স্থানান্তর করার মাধ্যমে ভেড়ার লোম কি হচ্ছে বলতো উন্নত মানের হচ্ছে। এই 2-3টা করে লাইন খেয়াল করবে, দেখবে আমি প্রত্যেকটা ক্লাসেই যে ম্যাক্সিমাম টপিকস গুলোই টাচ করা হয়, কিন্তু একটা টপিকস থেকে সব পড়ানো হয় না। তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলা হয়েছিল যে জিস্ট যে জিনিসগুলো, আমরা সেই জিস্ট জিনিসগুলো পড়বো, আমরা সব পড়বো না, আমরা জিস্ট জিনিসগুলো পড়বো, সেই জিস্ট জিনিসগুলোই কিন্তু তোমাদের পড়ানো হয়। ওকে, এবার আসো সুপাররাইজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এতক্ষণ যা পড়লাম তার মধ্যে সুপাররাইজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির 4টি জিন মনে রাখবা, আয়রন তৈরির 3টা জিন, তার মানে ক্যারোটিন তৈরির কয়টা? 4টা, আয়রন তৈরির কয়টা? 3টা। এই ধরনের ভাত মানুষ খেলে হচ্ছে কি হয় বলতো, তোমার ভিটামিন এ এর অভাবজনিত রোগ রোগ হবে না, আর মায়েরা রক্ত শূন্যতা থেকে রক্ষা পাবে। আর এইটার কালার সাধারণত হলুদ হয়, সুপার রাইসের কালার বা গোল্ডেন রাইসের কালারটা কি হয় বলতো হলুদ হয়। তারপরে দেখো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এটা হচ্ছে তোমার এই যে স্ট্রেপ্টোকাইনেস এনজাইম, এটা জমাট বাঁধা রক্ত গলায় দেয়। শেষ, একটা করে লাইন পড়বা। তারপরে হচ্ছে তারপরে রোগ প্রতিরোধ জাত, জাস্ট নাম মনে রাখবা যে বিটি বেগুন আর হচ্ছে তুলা, বিটি বেগুন আর হচ্ছে কি বলতো তুলা, এটা হচ্ছে রোগ প্রতিরোধ জাত। দেখো
টোবাকো মোজাইক ভাইরাস পটেটো ভাইরাসের কোট প্রোটিন জিন দিয়ে ট্রান্সফরমেশনকৃত তামাক গাছ ভাইরাস হতে নিজেকে প্রতিরোধ করতে পারে। বিটি বেগুন, বিটি মিনস হচ্ছে ব্যাসিলাস থুরেনজেনেসিস, মৃত্তিকাবাসী একটা বড় ব্যাকটেরিয়া, ব্যাসিলাস থুরেনজেনেসিস, বুঝতে পারছো? ইপিও, ইপিও সম্পর্কে তোমরা জানো যে এরিথ্রোপয়েটিন হরমোন, এটা বেসিক্যালি হচ্ছে বোন ম্যারোকে আরবিসি তৈরিতে উদ্দীপ্ত করে, ওটা জাস্ট দেখতে পারো। তারপরে দেখো হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনে জাস্ট জিনটার নাম মনে রাখবা, নিপ জিন। নাইট্রোজেন সংবন্ধন করে কোন জিন? নিপ জিন। দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি লুসিফারেস নামক এনজাইমের প্রভাবে লুসিফেরিন নামক পদার্থ, জাস্ট এতটুকুই মনে রাখবা, ঠিক আছে? তারপরে দেখো এই অ্যামনিওসিস নামক জিন প্রযুক্তি দ্বারা নিরূপণ করা হয়। মলিকুলার ফার্মিং, মলিকুলার ফার্মিংটা কি? মলিকুলার ফার্মিংটা কি? দেখো আসলে মল মূত্র দুধ এগুলা থেকে ওষুধ বানানোর প্রক্রিয়াকেই মলিকুলার ফার্মিং বলা হয়, বুঝতে পারছো? মলমূত্র থেকেও কিন্তু হচ্ছে ওষুধ তৈরি করা হয়, যাদেরকে কি বলতো মলিকুলার ফার্মিং বলা হয়। তো যাই হোক, এটা মনে রাখবা। দেখো জাপানে বীজহীন তরমুজ উদ্ভাবন হচ্ছে বীজহীন ফল সৃষ্টি। তোমাকে প্রশ্ন দিবে কি জানো, জাপানে বীজহীন তরমুজ কোন প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে? অ্যান্সার হচ্ছে কি জীব প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায়। ওকে, তারপরে দেখো হচ্ছে ট্রানজেনিক প্রাণী সৃষ্টি, এটা লাগবে না। পরিবেশ ব্যবস্থাপনা লাগবে না, এটা দেখতে পারো, এটা দেখতে পারো, ঠিক আছে, দেখতে পারো। তারপরে দেখো কীট পতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টি, ওই যে বললাম না বিটি, ব্যাসিলাস থুরেনজেনেসিস, মৃত্তিকাবাসী বড় ব্যাকটেরিয়া, ঠিক আছে, এটার মাধ্যমে কীট পতঙ্গ রোধী উদ্ভিদ তৈরি করা যায়। তারপরে দেখো সমুদ্রে তেল নির্গমন, সিউডোমোনাস, নকার্ডিয়া, মাইকোব্যাকটেরিয়া, নকার্ডিয়া, মাইকোব্যাকটেরিয়া, এই তিনটা ব্যাকটেরিয়া যেটা করে আর কি, যে তোমার সমুদ্রে মনে করো তোমার কোনো তেলের ট্যাঙ্কার ডুবে গেছে, তখন এই ব্যাকটেরিয়া গুলা হাইড্রোকার্বন গুলোকে, তেলের ভিতরে যে কার্বন আর হাইড্রোজেন যে বন্ধনগুলো আছে বন্ধনগুলোকে ভেঙে দেয়, ফলে তেলগুলো পানির সাথে মিশে যায়। আর তেল যদি পানির সাথে না মিশতে পারে তাহলে পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া কিন্তু লক্ষ্য করা হয়। তো বিজ্ঞানীরা এরকম আরেকটা আর্টিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি করছে, নাম দিছে সুপারবাগ, বুঝতে পারছো? নাম দিছে কি? সুপারবাগ। এই সুপারবাগটাও হচ্ছে হাইড্রোকার্বন গুলোকে ভাঙতে সক্ষম, সুপারবাগ গুলো হাইড্রোকার্বন গুলোকে ভাঙতে সক্ষম। খরা এবং লবণাক্ত সহিষ্ণু জাত, দেখো সিএসপি বিজিন ভুট্টা উদ্ভিদে প্রবেশ করিয়ে ভুট্টাকে খরা, আর এটিএনএইচ এক্সন জিন, এটা হচ্ছে পিনাট উদ্ভিদকে লবণাক্ত সহিষ্ণু করা হয়েছে। এটা পিনাট উদ্ভিদকে কি করা হয়েছে? লবণাক্ত সহিষ্ণু করা হয়েছে। এই তথ্যগুলো জানতে হবে। এই চ্যাপ্টারটা থেকে আমার কেন জানি মনে হচ্ছে এবার একটু বেশি প্রশ্ন আসবে, ঠিক আছে? আরেকটা জিন আছে PDH45, PDH45, এটা কিন্তু লবণাক্ত সহিষ্ণু জিন, এটা হচ্ছে লবণাক্ত সহিষ্ণু জিন। ওকে, জুগলিয়া রামিগেরা, এটা হচ্ছে পয়স্ত বর্জ্য শোধনাগারে বা সিওএস আত্মীকরণে ব্যবহৃত হয়, মনে রাখতে পারো। শেষ, এটা জানার দরকার নাই, এটা জানার। আচ্ছা, এই যে এই প্রশ্নটা তোমাদেরকে এইভাবে দিতে পারে যে নিচের কোনটি জীব প্রযুক্তির হচ্ছে ফসল, বা নিচের কোনটি জীব প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়? ইনসুলিন, ইন্টারফেরন, হিউম্যান ফ্যাক্টর, টিপিএ, হিউম্যান ইউরোকাইনেস, এগুলো সব এখানে যা দেখতেছে সব জীব প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়। জাস্ট একবার রিডিং দিবা, এটা জাস্ট একবার রিডিং দিবা, আসার মতো না, জাস্ট একবার রিডিং দিবা যে কোনটার কারণে কি করা হয়। ইনসুলিনটা আসার মতো, ইন্টারফেরন, ইনসুলিন, এই দুটো তো পড়াইছি ওখানে, জাস্ট একবার রিডিং দিবা, ঠিক আছে? জাস্ট একবার রিডিং দিবা। ওকে, তারপরে দেখো, আচ্ছা জিনোম সিকোয়েন্স নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি তোমাদের সাথে। জিনোম সিকোয়েন্স মানে হচ্ছে তোমার হচ্ছে এটিজিসি, তোমরা জানো যে এটিজিসি মানে হচ্ছে নাইট্রোজেনাস বেসগুলো আসলে কোন অনুক্রমে বিন্যস্ত থাকে, এটাই হচ্ছে জিনোম সিকোয়েন্স। তো মানব দেহে এরকম, এই জিনোম বলতে বোঝায় জিনের সমষ্টি। জিনোম মানে কি? জিনের সমষ্টি। জিনোম মানে হচ্ছে জিনের সমষ্টি, বুঝতে পারছো? মানব দেহে এক জোড়া বা দুইটি জিনোম থাকে, এক জোড়া বা কয়টি জিনোম বলছি বলতো? দুইটি জিনোম থাকে, এক জোড়া বা দুইটি জিনোম থাকে। আর এই জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট। তোমরা অনেক সময় বলো যে জিন তো মাস্টার ব্লুপ্রিন্ট না, আসলে
জিন এবং জিনোম দুটাই মাস্টার ব্লুপ্রিন্ট, জিন এবং জিনোম দুটাই মাস্টার ব্লুপ্রিন্ট, তবে অধিকতর সঠিক অ্যান্সার হচ্ছে জিনোম, অধিকতর সঠিক অ্যান্সার হচ্ছে জিনোম মাস্টার ব্লুপ্রিন্ট। ঠিক আছে, জিনের সমষ্টি বা হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট। দেখো, বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম, উনি হচ্ছে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করছে। মাকসুদুল আলম পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করছে, যার বেস পেয়ার মানে কি, ক্ষার জোর, ক্ষার জোর হচ্ছে 120 কোর, 120 কোর। মাকসুদুল আলম, ডক্টর মাকসুদুল আলম তোষা পাটের কর্কোরাস ওলিটোরিয়াস, কর্কোরাস ওলিটোরিয়াস যেটা আছে তোষা পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করছে। ঠিক আছে, যার বেস পেয়ার হচ্ছে 120 কোটি। বুঝতে পারছো, 120 কোটি, 120 কোটি হচ্ছে এটা উনি আবিষ্কার করছে। এছাড়া উনি পেপের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করছে। এছাড়া উনি আরো কিছু ভাইরাস, উনি কিছু ব্যাকটেরিয়ার জিনোম সিকোয়েন্স করছে, পেপে, ব্যাকটেরিয়া, এগুলো কিছু জিনোম সিকোয়েন্স হচ্ছে উনি করছে। তো এটা এটা এতটা ইম্পর্টেন্ট না, তারপরে হচ্ছে ইকোলাই, ইস্ট, মানুষ, এই তিনটা একটু দেখতে পারো, এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট রিডিং দিবা, জাস্ট রিডিং দিবা, জাস্ট রিডিং। ঠিক আছে, ইকোলাই, ইস্ট, মানুষ, জাস্ট রিডিং দিবা। এবার আসো জিনোম ক্লোনিং। ক্লোন মানে হচ্ছে কপি করা, ক্লোন মানে হচ্ছে কপি করা, হুবহু কপি করা। জিনোম ক্লোনিংটা দুই ভাবে করা যায়, একটা ডিএনএ ক্লোনিং আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং। ডিএনএ ক্লোনিং আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং। বুঝতে পারছো? তো ডিএনএ ক্লোনিংটা মানে কি, এটা পিসিআর মেশিনের মাধ্যমে করা হয়। ডিএনএটাকে যদি পিসিআর মেশিনে দেওয়া হয়, পলিমারের চেন রিঅ্যাকশন প্রক্রিয়া, একটা ডিএনএ থেকে অসংখ্য ডিএনএ তৈরি হবে, এটা হচ্ছে ডিএনএ ক্লোনিং। আর ক্লোন মানে হুবহু কপি, ক্লোন মানে কি, হুবহু কপি। আর রিপ্রোডাক্টিভ ক্লোনিংটা কি, যেমন 1996 সালে ভেড়ার স্তন গ্রন্থি থেকে একটা কোষ নেওয়া হয়েছে, ভেড়ার স্তন গ্রন্থি থেকে একটা কোষ নেওয়া হয়েছে। কোষ নেওয়ার পর এটাকে ল্যাবে এটাকে কালচার করে সেখান থেকে একটা পূর্ণাঙ্গ ভেড়া তৈরি করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ডলি, নাম দেওয়া হয়েছে ডলি। এটাই হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং। তো একইভাবে এরকম ভাবে একটা তোমার মানব শিশুর জন্ম দিছিল। এই মানব শিশুর জন্ম দিছিল যে সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে বাইসেলিয়ার। কিন্তু এই শিশুটা হচ্ছে পরবর্তীতে মারা যায়, মানে জন্মের পরপরই হচ্ছে মারা যায়। তারপরে বেসিক্যালি এই মানব ক্লোনটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়, কারণ ক্লোন মানে কপি। যদি মানব ক্লোন করা হয় তাহলে পৃথিবীর সব মানুষ দেখতে একই রকম হবে, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয়, আসলে তোমার কপি করার পর মানুষ জানো যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব, মানুষকে বাঁচানো যাচ্ছিল না। ঠিক আছে, এত কমপ্লেক্সিটি মানুষের ভিতরে, যেটা হচ্ছে পুরোপুরি আসতেছিল না, যার কারণে মানুষ মারা যাচ্ছিল। পরবর্তীতে ডলিটাও মারা যায়। ডলিটা যে রোগে মারা গেছে সেটার নাম হচ্ছে আর্থ্রাইটিস। ডলিটা যে রোগে মারা গেছে সেটার নাম হচ্ছে কি বলতো, আর্থ্রাইটিস। ওকে, এই পর্যন্ত সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে জানাও। এই পর্যন্ত সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও।